প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ কুমার, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ইংলিশ ভার্সন। আজকে তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর ক্লাসটা নিয়ে হাজির হয়েছি এবং বিষয় হবে বাংলা। ইতিমধ্যে তোমরা অনেকগুলো ক্লাস পেয়েছো এবং আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসে যে অংশগুলো আছে পর্যায়ক্রমে আমরা সবগুলো শেষ করার চেষ্টা করব। আজকে তোমাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাঠ্য বিষয়ের ব্যাকরণ যে অংশগুলো আছে, অর্থাৎ ব্যাকরণের সন্ধি এবং বিরাম চিহ্ন। গত সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের বিরাম চিহ্নের অংশটা ছিল এবং আমরা জেনেছিলাম যে বিরাম চিহ্ন কি এবং বিরাম চিহ্ন কি কি কাজে লাগে, কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, এইগুলো আমরা কিন্তু শিখেছিলাম মোটামুটি। আচ্ছা, আজকে আমরা প্রথমে সন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধি, তাহলে আসো আমি যা লিখি সেটা তোমরা খাতায় তুলে ফেলো। দেখো সন্ধি কি, যদি আমরা সন্ধির কথাটা লিখি, সন্ধি এক কথায় বলতে আমরা সাধারণত কি বুঝি, সন্ধি কি? তাহলে সন্ধি যদি আমরা বলি যে সন্ধি হচ্ছে শব্দের মিলন। শব্দের মিলন কেমন? দুইটা শব্দকে যদি আমরা এক জায়গায় করে দিই, এটা মিলন ঘটে যাবে। আমরা যেরকম যদি মনে করি নদী, একটা নদী এই পাশ দিয়ে আসলো, একটা নদী বাম সাইড দিয়ে আসলো, তাহলে এই দুইটা নদী কিন্তু একটা জায়গায় কিন্তু মিলিত হয়েছে, মিলিত হয়ে নতুন একটা নাম গঠন করেছে, নাম সৃষ্টি হয়েছে। ঠিক সেরকম আমাদের এই পাশ থেকে একটা নদী আসবে ক নদী, এই পাশে একটা খ নদী, দুইটা মিলে হয়ে যাবে গ নদী, মনে করো। ঠিক আছে, ঠিক সেরকম কয়েকটা শব্দ যখন মিলন ঘটবে, অর্থাৎ দুইটার এক হয়ে যাবে, সেটাই মূলত আমরা সন্ধি হিসাবে ভেবে নিব। দেখো, অর্থাৎ সন্ধি শব্দের অর্থ মিলন। তাহলে আমরা এটা লিখে ফেলি যে সন্ধি শব্দের অর্থ মিলন। আমাদের সেকেন্ড পেপার বইয়ে, অর্থাৎ যে তোমাদের যে নীল বইটা দেওয়া হয় সেই বইয়ে কিন্তু আছে, তবু আমরা খুব সুন্দর করে সেটা লিখব। সব লিখবো না, আমি যতটুকু দিব এইটুকুই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং বোঝার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে সন্ধি শব্দের অর্থ আমি কি লিখেছি? সন্ধি শব্দের অর্থ মিলন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা খুব মনে রাখবে আর কি, ভালো করে মনে রাখবে। দেখো, যদি আমি বলি যে সন্ধি আরো কিছু বিস্তারিত যদি বলি, তোমাদের বইয়ে দেওয়া আছে যে পাশাপাশি দুটি, মানে পাশাপাশি দুটি অবস্থিত ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে একটির প্রভাবে অপরটির পরিবর্তিত হলে সেটাকে সন্ধি বলা হয়। এটা যদি আমরা সংজ্ঞা আকারে ছোট করে দিই, সেটা তোমাদের জন্য বুঝতে আরো বেশি সুবিধা হবে। দেখো, আমি যদি এভাবে দিয়ে দিই যে, তাহলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি যে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে আমরা কি বলছি? সন্ধি বলছি। দেখো, তাহলে লিখে ফেলি যে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলছি? বর্ণের মিলনকে আমরা সন্ধি বলছি, তাই তো? সন্ধি বল। দেখো কি লিখেছি? পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। এখন তো আমাকে দেখাতে হবে যে পাশাপাশি দুটি ধ্বনি আর বর্ণটা কি। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে আসি। দেখো, উদাহরণটা এভাবে হতে পারে যে নব যোগ অন্ন, অর্থাৎ নব মানে কি? নতুন। নব মানে কি? নতুন। অন্ন মানে কি তোমরা জানো, তোমরা সমচ্চয়িত শব্দে তোমরা পড়েছো, অন্ন মানে ভাত, অর্থাৎ নতুন যে ভাতটা হবে সেটা বোঝাবে, কিন্তু এখানে কিন্তু অন্য জিনিস বোঝাচ্ছে। নব যোগ অন্ন, নবান্ন। দেখো, নতুনটা ঠিক রাখছে, কিন্তু অন্যের কথাটা কিন্তু আসছে না, কিন্তু আসবে কি? নবান্ন। নবান্ন উৎসব কি তোমরা ইতিমধ্যে জানো? নবান্ন অর্থাৎ নতুন ধান যে ঘরে ওঠে, সেই যে উৎসবটা হয় নবান্ন, অর্থাৎ অগ্রহায়ণ মাসের 1 তারিখে প্রথম যে, অর্থাৎ পহেলা যে তারিখটা বলি আমরা, সেটা হলো নবান্ন উৎসব।
তাহলে আমরা কিন্তু একটা উদাহরণ দিয়ে দিলাম। এখন যদি বলি যে সন্ধির প্রকারভেদ, সন্ধির প্রকারভেদটা কি, অর্থাৎ সন্ধি কত প্রকার। তাহলে যদি আমি এরকম লিখি যে সন্ধি তিন প্রকার। সন্ধি কয় প্রকার? তিন প্রকার। সন্ধি কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার কি কি? তিন প্রকারের জায়গায় আমরা যথা লিখে দিই, যথা তিন প্রকার। যথা এক কি সন্ধি? স্বরসন্ধি। প্রথমটা হচ্ছে আমাদের স্বরসন্ধি, স্বরসন্ধি। এরপরে সেকেন্ডটা আমাদের কি হবে? স্বরসন্ধি। দুই নাম্বার দেখো ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এবং বিসর্গ সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে আমরা মোটামুটি যে সন্ধির যে মূল যে পয়েন্টগুলা সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে একটু প্রথম থেকে আমরা আসি। দেখো সন্ধি, সন্ধি শব্দের অর্থ মিলন। কিসের মিলন ঘটেছে তোমরা দেখেছো? কোন মিলন ঘটেছে? পাশাপাশি দুটি ধ্বনি এবং বর্ণের যে মিলন, দুটি ধ্বনি এবং বা ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলছি আমরা? সন্ধি বলছি। সেটা আমি দেখিয়ে দিয়েছি যে নব যোগ অন্য নবান্ন। আচ্ছা, এরপরে আছে দেখো সন্ধি কত প্রকার? সন্ধি তিন প্রকার। সন্ধি তিন প্রকার কি কি? প্রথমটা কি? স্বরসন্ধি, সেকেন্ডে কি? ব্যঞ্জন সন্ধি, এবং থার্ড নাম্বার অর্থাৎ তৃতীয় নাম্বারটা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে দেখো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এই তিনটা কিন্তু আমরা মোটামুটি জেনে গেলাম। এখন আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের কোন কোন বিভাজনগুলো করতে হবে। মনে করো যদি একটা সন্ধি দেওয়া থাকে, ওই সন্ধিকে বিভাজন করতে হবে। এই যে মনে করো নবান্ন দেওয়া থাকে, তোমাকে বলবে যে বিভাজন করতে, সন্ধিকে ভেঙে ফেলে তুমি এটাকে কি বানাবে, সেই বিষয়গুলো আমরা লিখবো। তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা পরবর্তীতে আমরা যে অংশগুলো আছে, তোমাদের বেশি দিব না, 10 থেকে 12টা দিব, তোমরা এতটুকুতেই বুঝতে পারো। অর্থাৎ স্বরসন্ধি দিব, কিছু ব্যঞ্জন সন্ধি দিব এবং বিসর্গ সন্ধি, অর্থাৎ প্রত্যেকটা থেকে আমি কিছু উদাহরণ দিব, এতটুকুই তোমরা মুখস্থ করার চেষ্টা করবে। তাহলে দেখো প্রথম থেকে আসি, মুছে দিই। আশা করি সবার তোলা হয়ে গেছে এবং মুখস্থ হয়ে গেছে ক্লাসে। একটু খেয়াল করো, প্রথম নাম্বার আমি যদি বলি বিদ্যালয়, প্রথম নাম্বার কি? বিদ্যালয়। এটাকে আমরা ভেঙে ফেলবো, ভেঙে চুরমার করে দিব, কিন্তু শব্দ গঠন করতে হবে। এটা হলো মেইন পয়েন্ট। দেখো বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয়। আলয় মানে কি জানি আমরা? আলয় মানে বাড়ি, আলয় মানে বাড়ি, অর্থাৎ বিদ্যার যে ঘর সেটা হচ্ছে এই আমাদের বিদ্যালয়, তাই তো? এরপরে দেখো, এরপরে লিখি আমরা পরীক্ষা। আমরা লিখব পরীক্ষা, পরীক্ষা লিখে ফেলি আমরা পরীক্ষা। এখানে কি হবে? পরিযোগ ইক্ষা। দেখো পরিযোগ ইক্ষা, পরিযোগ ইক্ষা। একটু খেয়াল করো, পরিযোগ ইক্ষা। আচ্ছা, এরপরে যদি আমরা লিখি পরিযোগ ইক্ষা। আচ্ছা, এরপরে আমরা আরেকটি দিব রবীন্দ্র, 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 রবীন্দ্র। রবীন্দ্রতে কি হবে? রবি যোগ ইন্দ্র, রবি যোগ ইন্দ্র, রস্বই দন্ত নয় দয়রা ফেলা।
আচ্ছা, এরপরে দেখো হিম যোগ আলয় অর্থাৎ হিমালয়, হিমালয়, হিম যোগ আলয়, ওই যে বিদ্যালয়ে যেটা লিখেছিলাম ঠিক সেরকম আলয়। এরপরে আছে দেখো যথেচ্ছা, যথেচ্ছা, যথা যোগ ইচ্ছা, যথা যোগ ইচ্ছা। এই যতটুকু দিয়েছি এটা 1 2 3 4 5টা, এই 5টাই কিন্তু আমাদের স্বরসন্ধির উদাহরণ। এইগুলাই কিন্তু আমাদের সবগুলা কিসের? স্বরসন্ধি। অর্থাৎ এই যে উদাহরণগুলো দিয়েছি এটা হলো স্বরসন্ধির উদাহরণ। এবার দেখানোর চেষ্টা করব যে ব্যঞ্জন সন্ধি কতগুলো আছে আমাদের। কিছু দিব, এর থেকেই তোমাদের আসার পসিবিলিটি আছে। দেখো একটু মুখচ্ছবি, অর্থাৎ এখানে আমি লিখে দিলাম ব্যঞ্জন, অর্থাৎ এইগুলো হলো ব্যঞ্জন সন্ধি। পরীক্ষায় তোমরা এভাবে লেখার দরকার নেই, যখন তোমাদের আসবে তখন শুধু বিভাজনটা করে দেখাবে। তোমরা বিভাজনটা কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। ব্যঞ্জন সন্ধি, দেখো ব্যঞ্জন সন্ধির প্রথম নাম্বারটা মুখচ্ছবি, মুখচ্ছবি, ছয় ছয় বয়রস্যি, মুখচ্ছবি। এটা হলো কি হবে? মুখ যোগ ছবি, মুখ যোগ ছবি। দেখো মুখ যোগ ছবি, মুখচ্ছবি। এরপরে দেখো উজ্জ্বল, আমরা উজ্জ্বল কথাটা লিখি, দেখো বর্গীয় জ, বর্গীয় জ, নিচে ব, উজ্জ্বল। উজ্জ্বলে আমরা কি লিখবো? উদ যোগ জল, উদ যোগ জল, উজ্জ্বল। আচ্ছা, এরপরে আছে কি? পরিচ্ছেদ, পরিচ্ছেদ, পরিচ্ছেদ। পরিচ্ছেদে আমরা কি লিখবো? পরিযোগ ছেদ, পরিযোগ ছেদ, পরিচ্ছেদ। আচ্ছা, এখানে আরেকটি দিব সঙ্গীত, সঙ্গীত, সং সঙ্গীত, সম যোগ গীত। অর্থাৎ এতটুকু আমরা দিলাম হলো ব্যঞ্জন সন্ধি। আগেই বলে দিয়েছিলাম যে স্বরসন্ধি থেকে দিব, ব্যঞ্জন সন্ধি থেকে দিব এবং বিসর্গ সন্ধি থেকেও কিন্তু আমরা উদাহরণ দিব। অর্থাৎ বিসর্গ সন্ধি থেকে আমরা দুইটা দেওয়ার চেষ্টা করব, যাতে দেখো মনোযোগ, মনোযোগ। তাহলে মনোযোগটা আমরা কিভাবে দিব? দেখো এখানে তোমরা লিখে ফেলো মনো, এই যে বিসর্গর যে চিহ্নটা সেটা কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে। সেটা হচ্ছে মন বিসর্গ যোগ, মনোযোগ। একটু খেয়াল করো, মনোযোগ। এরপরে দেখো আবির্ভাব, 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 আবির্ভাব। দেখো আবি, আবির পরে কি দিবে? বিসর্গ দিবে, আবি বিসর্গ, এরপরে ভাব, আবির্ভাব। আরেকটি দিয়ে শেষ করব, দেখো আবিষ্কার, আবিষ্কার, মূর্ধন্য স কয়াকার, আবিষ্কার। এখানে আবিষ্কারের ওই একই নিয়ম, আবি যোগ আবি বিসর্গ যোগ কার, আবিষ্কার। এখানে মূর্ধন্য ষ হবে, মূর্ধন্য ষর সাথে কয়াকার রাকা, এইটা। তাহলে দেখো মোটামুটি আমরা সন্ধির যে যতগুলা ভাগ আছে, অর্থাৎ স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, সেখান থেকে কিন্তু আমরা কতগুলো উদাহরণ দিয়েছি। বেশি না, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা তোমরা পড়ার চেষ্টা করবে এবং স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমরা পরবর্তীতে তুলতে পারবে। আশা করি এর মধ্যে তোমাদের তোলা হয়ে গেছে। এখন আমি বলেছিলাম আগেই যে বিরাম চিহ্ন নিয়ে আরেকটু আলোচনা করব, যেহেতু
সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়া আছে, শুধু জাস্ট একটু আলোচনা করব তোমাদের যে পেজে আছে বিরাম চিহ্ন, সেই বিরাম চিহ্ন থেকে একটু আলোচনা করে দিব। দেখো বিরাম চিহ্ন কয়টি তোমরা জানো? বিরাম চিহ্ন হলো 12টি। 12টি বিরাম চিহ্ন তোমাদের আছে, সেটা তোমরা ভালো করেই জানো। আমি একটু মুছে দিচ্ছি। দেখো বিরাম চিহ্ন, আগেই বলেছিলাম যে বাংলা যে বিরাম চিহ্নটা, সেই বিরাম চিহ্নের যে প্রবর্তক অর্থাৎ আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি হলো বাংলা বিরাম চিহ্নের প্রবর্তক অর্থাৎ জনক। এক কথায় যদি আমরা বলি, উনি প্রথম সৃষ্টি করেছেন। এটা আমি বলেছিলাম, তোমরা যারা ক্লাস করেছিলে তোমরা খুব ভালো করে জানো। আচ্ছা, এরপরে দেখো বিরাম চিহ্নের আমরা কিন্তু অনেকগুলো নাম দিতে পারি। এই যে বিরাম চিহ্নে আমরা অনেকগুলো নাম দিতে পারি। কি কি নাম দিতে পারি? জ্যোতি, তারপরে হলো ছেদ চিহ্ন, আর বিরাম তো আছে, ছেদ চিহ্ন, জ্যোতি চিহ্ন, এগুলো আমরা দিতে পারি। অথবা বিরতি, এক কথায় বিরাম মানেই কিন্তু বিরতি। এখন বলতে পারো স্যার বিরতি কেন? বিরতি অর্থাৎ আমরা বিরতি নিচ্ছি কথা বলে, আমি বাড়ি যাব, এরপরে আমরা কিন্তু থামছি, এরপরে বলছি বাড়ি গিয়ে ভাত খাবো। আমি এটা বলি না কিন্তু আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাত খাবো, এটা যদি বলা হয় কথাটা শুনতে শ্রুতিমধুর হয় না। এই জন্য আমি বাড়ি যাব পজ, তারপরে বাড়ি গিয়ে ভাত খাবো, অথবা আমি বাড়ি যাব গিয়ে ভাত খাবো। এই যে কথাটার মধ্যে একটা দাড়ি আছে, এই কথাটাই মূলত আমাদের বিরাম চিহ্ন। আচ্ছা, তাহলে আমরা যদি বলি বিরাম চিহ্ন কয়টি? বিরাম চিহ্ন 12টি। এটা আমরা জানি 12টি। বিরাম চিহ্ন কয়টি? 12টি। এটা আমরা আগেও পড়েছিলাম যে বিরাম চিহ্ন কয়টি? 12টি। এখন বিরাম চিহ্ন কতগুলো আছে তোমরা জানো? শুধু জাস্ট একটু বলি যে আমরা যখন কথা বলি অর্থাৎ থামার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা কিছু চিহ্ন ব্যবহার করি। একটু আগে যেটা উদাহরণ দিলাম, এই একটা দাড়ি, কমা, পূর্ণচ্ছেদ, জিজ্ঞাসা চিহ্ন, সেমিকলন, কোলন, হাইফেন, ড্যাশ, তারপরে উদ্ধরণ চিহ্ন, তারপরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এতগুলো কিন্তু আমরা ব্যবহার করি। অথবা লোপ চিহ্ন, বন্ধনী চিহ্ন যেটা আমরা বলি, তা বন্ধনী চিহ্ন বলতে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, এই সব মিলেই কিন্তু আমাদের বিরাম চিহ্ন। এই 12টি বিরাম চিহ্ন আমি একটু কমা 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 দিয়ে লিখি। দেখো 1 নম্বর যদি আমি লিখি, প্রথমটা কমা, এই যে 12টি বিরাম চিহ্নে এটা হলো কমা, কমা তোমরা পারো। 2 নম্বরে যদি বলি সেমিকলন, আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ে আছে যদিও, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো সেমিকলন কেমন দেখতে, উপরে একটা ফুটা এবং নিচে একটা কমা। এইগুলো আমাদের চিনতে হবে। আমরা যখন বই পড়বো, তখন আমরা রিডিং যখন পড়বো, তখন কিন্তু এই বিষয়গুলো আসবে। আচ্ছা, এরপরে 3 নম্বরে দাড়ি কথাটা আছে। দাড়ি কথাটা আমরা জানি, দাড়ি অর্থাৎ একটা দাঁত। আচ্ছা, এরপরে আছে কি? এরপরে যদি আমরা ধরি কি আছে? প্রশ্নবোধক চিহ্ন। 4 নম্বরে যদি আমরা বলি প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন কোনগুলা? এই যে প্রশ্নবোধক চিহ্ন, এটা হলো প্রশ্নবোধক চিহ্ন। এরপর যদি বলি 5 নম্বর বিস্ময়সূচক, বিস্ময়সূচক চিহ্ন কোনগুলা? দেখো বিস্ময়সূচক হলো যেটা একটা দাগ এবং নিচে একটা ফোঁটা। 6 নম্বরে বলি দেখো ক্লোন, কোলন কোনগুলা? দেখো ক্লোন দুইটা বিসর্গর মতো, যেটা আমরা যদি বলি ওই রকম ক্লোন। আচ্ছা, যদি বলি ক্লোন ড্যাশ, 7 নম্বরে যদি বলি ক্লোন ড্যাশ, ক্লোন ড্যাশ, যেটা আমরা শুধু ক্লোন চিনি, এখন যদি ক্লোন ড্যাশ না চিনি তাহলে তো হবে না। ক্লোন ড্যাশ, ক্লোন ড্যাশ কোনটা? ওই যে একটা ফোঁটা, এই যে দুইটা দিয়েছো, একটা ড্যাশ। আচ্ছা, 8 নম্বরে যদি আমি বলি শুধু ড্যাশ, শুধু ড্যাশ, শুধু ড্যাশ, তাহলে শুধু ড্যাশই দিয়ে দিব আমরা। শুধু যদি ড্যাশ হয়
তাহলে কি বড় করে একটা ড্যাশ চিহ্ন। আচ্ছা, যদি বলি হাইপেন, 9 নম্বরে দেখো হাইপেন। হাইপেনটা কেমন? হাইপেন হলো ছোট দাগ, অর্থাৎ ড্যাশ যেরকম দিয়েছি তার চেয়ে অল্প একটু ছোট হবে। লোপ চিহ্ন, 10 নম্বরে দেখো লোপ চিহ্ন। লোপ চিহ্ন আমরা ইংলিশটা ভালো করে বুঝি। লোপ চিহ্নটা কোনটা? ওই যে আমরা যখন লিখি না ইট ইজ, ওই যে ইজ এর আইটা বন্ধ করে দিয়ে শুধু এস দি অ্যাপোস্ট্রফি এস, ওইটা হলো লোপ চিহ্ন। তখন আমরা উপরে ওই চিহ্নটা দিই, তখন আইটা আমরা দেই না। এখন তোমরা নিশ্চিত বুঝতে পেরেছো লোপ চিহ্ন কোনটা। আচ্ছা, এখন আরেকটি আছে 11 নম্বর কি? উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্নটা কি? ওই যে উপরে আমরা যে কোনো বিষয়, আমরা একটু আগে যে সন্ধি দিয়েছিলাম, সন্ধির এরকম দুইটা দিয়েছিলাম, মাঝে সন্ধি লিখেছিলাম, ওইটা হলো উদ্ধৃতি চিহ্ন। অর্থাৎ একটি শব্দ, ইম্পর্টেন্ট যে শব্দগুলো তার দুইটা চারি সাইডে যে বন্ধন করে দিয়ে আমরা, সেটাই মূলত উদ্ধৃতি চিহ্ন। এরপরে 12 নম্বরে যদি বলি বন্ধনী চিহ্ন। বন্ধনী চিহ্ন, তাহলে বন্ধনী চিহ্নটা কি? বন্ধনী চিহ্ন কি? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। অর্থাৎ যেটা আমরা বন্ধনী বলি বা ইংলিশে সেটা আমরা ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট হিসেবে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেট। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমরা সন্ধিতে কি পড়লাম এবং বিরাম চিহ্নে কি পড়লাম। খুব সোজা, খুব সোজা। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে আশা করি খুব বুঝতে পারবে তোমরা। তাহলে যাই হোক, আজকে যেটা অংশটা সেটা হচ্ছে এই যে সন্ধির যে অংশটা, এটাই তোমরা এসডব্লিউ করবে এবং এইগুলা একটু মোটামুটি দেখবে, অর্থাৎ মেমোরাইজ করবে, যে বিরাম চিহ্নটা একটু মেমোরাইজ করবে। অর্থাৎ এক কথায় অল ওভার এসডব্লিউ হিসাবে তোমরা পাচ্ছ আজকে। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।